লিপ সার্ভিসে নতুন প্রজন্ম বিশ্বাস করে না, নতুন প্রজন্ম স্মৃতি গোল্ডফিশ মেমোরি মনে রাখেন না। এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশন দেখলে আপনি দেখতে পাবেন, আপনি যদি অন্যের দোষ দ্বারা ব্যস্ত থাকেন, ইউ উইল লুজ দ্য গ্রাউন্ড। $15,000 ইম্পোজ করেছে, একটা সময় দেখবেন যে আমাদের পৃথিবী ভীষণ বন্ধ হয়ে গেছে, কোথাও আমরা যেতে পারছি না। জাপানের একটা পাসপোর্ট নিয়ে যদি আপনি কোথাও যান, তাহলে সেখানে আপনার হাইলি ভ্যালিউড। আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে জনাব নুরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং বগুড়া 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। আপনাকে আলোচনায় স্বাগত। বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে এরই মধ্যে যুক্ত রয়েছেন মোহাম্মদ শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট, সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন, তবে তার আগে আমরা আলোচনা শুরু করি। নুরুল ইসলাম মনি, একটু আপনার কাছ থেকেই আলোচনা শুরু করছি। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন ভোটের প্রচারের আগে। প্রচারণা শুরু হয়নি, প্রচারণা শুরুর পরে কি তিনি দক্ষিণাঞ্চলে যাবেন? উনি সমগ্র বাংলাদেশ ঘুরবেন। আর এখন প্রচারণার আগে যাচ্ছেন উনি মূলত জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য মূলত যাচ্ছেন, এবং আমাদের মৌলানা ভাসানী সাহেবের কবর জিয়ারত করবেন, এই উদ্দেশ্যেই যাচ্ছেন। তারপর তার বসত ভিটায় তো দীর্ঘ 17 বছরে যাননি, সেখানে তার কিছু স্মৃতি বিজড়িত বিষয় আছে, কিছু ইমোশনাল বিষয় আছে, এইসব ব্যাপারে যাচ্ছেন। তো উনি ঘুরবেন সারা বাংলাদেশই, সব জায়গায় যাবেন। কখন কোথায় যান সে এখনও প্রোগ্রাম ঠিক হয়নি, প্রোগ্রাম ঠিক হচ্ছে। আচ্ছা, এর আগে উত্তরাঞ্চলের সফরটি সেরে নিচ্ছেন। একটু জানতে চাই যে এটি নিয়ে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ এসছে বিএনপির পক্ষ থেকে, যদিও বলা হয়েছে যে না, এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো চিহ্ন থাকবে না। বা সেটি আমরা যেটি দেখেছি, তিনি দেশে আসা কিংবা দেশের যেখানে তিনি গেছেন ঢাকার প্রোগ্রামে, সবখানি ব্যাপক জনসমাগম হয়েছে, সেটি কর্মী হোক সাধারণ মানুষ হোক। তিনি যে উত্তরাঞ্চলে যাবেন সেখানে কি কর্মী সমাগম হবে না, বা সেখানে কি গণজমায়েত হবে না, সেটি কি নিশ্চয়তা দেওয়া যাবে? আচরণবিধিতে নিষেধ আছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এরকম গণজমায়েত করা যাবে না। উনি মূলত যাবেন, বিষয়টা আরেকভাবে দেখা যেতে পারে বা দেখা উচিত, সেটা হলো উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বর্তমানে, এবং বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা এবং হৃদয় স্পন্দন তাকে ঘিরেই। এবং তিনি যে দীর্ঘ সময় বিদেশে থেকেছেন, মানুষের মধ্যে যে আকুতি একটা সৃষ্টি হয়েছে বা একটা ভালোবাসা তৈরি হয়েছে, বা এই দলের প্রতি যে আস্থা, তা তো আপনারা দেখেছেন জিয়াউর রহমান সাহেবের জানা যায়, তা দেখেছি আমরা তারই সন্তান কোকর জানা যায়। আর আমরা তো দেখলাম সমগ্র বাংলাদেশে একটা কফিনের পাশে দাঁড়িয়েছে। কাজে এই ক্ষেত্রে তো উনি গেলে তো জনমানুষ আসবেই, আসাটাই স্বাভাবিক। তো এখন উনি তো নির্বাচনী প্রচারণে যাচ্ছেন না, উনি ধরেন বিভিন্ন শহীদদের কবর জিয়ারত করার জন্য যাবেন, মূলত তার উদ্দেশ্য সেইটাই। এবং মৌলানা ভাসানীর তার প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং সেখানে যাবেন। কাজে এইসব কার্যক্রমের জন্য উনি যাচ্ছেন, যেতেই পারেন। এখন একজন মানুষ তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, আর দুজন মানুষ আসতেই পারে। কারণ আমি যাই না, ধরেন আমি আমার এলাকায় আমি হাঁটলেই আমার সাথে 1000, 500, 1000 লোক হাঁটে, এটা আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সেজন্য আমি গেলে ঘরের মধ্যে থাকি, আর নাহলে বাইরে থাকি। কিন্তু উনি তো বাইরে থাকার লোক না, মানে এটা তো আটকিয়ে রাখা যাবে না। যেমন কবর জিয়ারত করতে গেলে 1000 মানুষ আসবে। আপনার সাথে 500 লোক থাকলে যদি আচরণবিধি লঙ্ঘন হয়, তার সাথে আমি নির্বাচনের সাথে ডাইরেক্ট সরাসরি জড়িত। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, জাতীয় নেতা হিসেবে কারণ উনি গেলেই মানুষ আসতেই পারে, কারণ এই আচরণবিধিতে এইগুলো তো আছে, উনি গেলে যার মানুষ আসতেই পারে, তাতে বিঘ্ন কিছু সৃষ্টি হতেও পারে। কিন্তু বিঘ্ন সৃষ্টি হলেও মানুষের প্রত্যাশা ঘিরে, ওনাকে ঘিরেই দেশের প্রত্যাশা, কাজে সঙ্গত কারণেই মানুষ যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। মানে তাতে আচরণবিধি লঙ্ঘন হবে? আমি মনে করি না আচরণবিধি লঙ্ঘন, এবং নির্বাচন কমিশন এটা বেশ ভালো বলতে পারবে এ ব্যাপারে। তবে উনি যে কাজে যাচ্ছেন সে কারণে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো কারণ নেই। জি, স্টুডিওর বাইরে জনাব শিশির মনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখছি, এটা একটু ছোট করে জানবো, এরপর আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা দেখছি সব দলের প্রার্থীদের ক্ষেত্রেই কেউ এখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন না কোথাও, তবে দোয়া চাইছেন। প্রায় সব প্রার্থীরাই দোয়া চাইছেন। এটি আসলে আইন কতটা সমর্থন করে? আপনাকে ধন্যবাদ, আপনি যে প্রশ্নটি তুলেছেন। মনে করি এটি যে 4 দিনের কর্মসূচি আমরা দেখেছি, 11, 12, 13 এবং 14, এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন হবে, এবং একটি দলের প্রধানের পর্যায় থেকে এই ধরনের কাজ করা উচিত নয় বলে আপনি দেখুন, ওনার যে শিডিউল ঠিক করেছেন, টাঙ্গাইলে যাবেন 11 তারিখে তিনি 1টার সময়,
সিরাজগঞ্জে যাবেন 3টার সময়, বগুড়াতে যাবেন তিনি 8টার সময় রাত্রি যাপন করবেন। হ্যাঁ, ওনার বাড়িতে উনি রাত্রি যাপন করতে পারেন, there is no problem। তিনি রংপুরে যাবেন 2টার সময় পরের দিন, দিনাজপুরে যাবেন 9টার সময়, ঠাকুরগাঁও যাবেন 23টার সময়, রংপুরে যাবেন, তারপরে বগুড়ায় যাবেন, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর। এগুলো আসলে কবর জিয়ারত করার জন্য যেটা যাবেন বলা হচ্ছে, ভাসানী, মৌলানা ভাসানীর কবর জিয়ারত করতে যাবেন, তিনি জুলাই শহীদের কবর জিয়ারত করতে যাবেন, তার বাড়িতে যাবেন তিনি বগুড়ায়। বাকিগুলো কেন যাবেন? বাকিগুলোতে তিনি যেতে পারেন না এখন, এগুলো আচরণবিধির লঙ্ঘন। আমরা এক্সপেক্ট করি ইলেকশন কমিশন ওয়ার্নিং দিবে। ইলেকশন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চান, তাহলে জাস্টিস শুড নট অনলি বান ডান, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান। শুধু বিচার ভালো হচ্ছে এটা বললেই হবে না, বিচার যে ভালো হচ্ছে এটা বুঝতেও হবে, দেখতেও হবে। এমনিতেই ওনাকে যে ধরনের প্রটোকল দেওয়া হচ্ছে, এই প্রটোকলটাই ইমব্যালেন্স তৈরি করেছে জাতীয় রাজনীতিতে। আপনি যদি একটি দলের প্রধানকে এই ধরনের প্রটোকল দেন, আপনাকে অবশ্যই আরেকটি দলের প্রধানকে ওই ধরনের প্রটোকল দিতে হবে। সেটা কি চেয়েছেন? নির্বাচনকালীন সময়ে এই ব্যালেন্স যদি মেনটেন করা না যায়, there will be psychological impact in the election. So I am expecting from the election commission as well as one of the biggest political party of Bangladesh, BNP, they should not violate election rule or election conduct. এবং এটি, এই ভায়োলেশনটা বাংলাদেশের জন্য ভালো কোনো মেসেজ দিবে না। এবং এই ক্ষেত্রে we all should be very careful. If we violate election rule or election conduct, it will be counterproductive for each and everyone. So আমি মনে করব দায়িত্বশীল জায়গা থেকে এই সময়ে এই ধরনের সফর ইন ডিসগাইজ, ইলেকশন সফর করাটা উচিত নয়। অবশ্যই তিনি প্রাইভেট সফর, ব্যক্তিগত সফর করতে পারবেন, কিন্তু সেটি উত্তরবঙ্গের সবগুলো জেলায় তিনি একটার পর একটা যাবেন। আমরা প্রায় সব প্রার্থীদেরকেই দেখছি, তিনি হয়তো একটি সফরে যাচ্ছেন, আপনার কাছে যেটা আসলে জানতে চাইছিলাম, সব প্রার্থীরাই দেখছি দোয়া চাইছেন, সেটি কি আসলে আইন সমর্থন করে? দোয়ার নামে তো ইলেকশন হচ্ছে, আমার এলাকায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় তো ভোট চাইছেন, কিন্তু ব্যানার ঠিক করছেন হলো যে দোয়া মাহফিল। তো দোয়া মাহফিল কতদিন করবেন? জি, আমি উত্তরটি পেয়েছি। জি, আমি একটু আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি মনে করি নির্বাচন কমিশনকে এইভাবে হেলো এবং খেলার বস্তুতে রূপান্তর করা উচিত নয়। গতকালকে আমরা নির্বাচন কমিশনকে এগুলো বলে এসেছি যে নির্বাচন কমিশন should take very strong stance। নির্বাচন কমিশন করলে তো কাজ হবে না, যে দলই ভায়োলেট করুক না কেন তাকে ওয়ার্নিং দিতে হবে। জি, আমি এটা নিয়ে একটু জানতে চাই, আপনিও নিশ্চয়ই সেখানে ছিলেন কিনা। প্রশাসনের রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন বলে দাবি করেছেন জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে অনেক দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। আপনার কিছুদিন আগের, বেশ কয়েক মাস আগের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। তিনি বলেছিলেন তার চোখের সামনে বিএনপি জামাত ডিসি, ভিসি প্রভিসি নিয়ে ভাগ বাটোয়ারা করেছে। এখনকার অভিযোগটি কি এমন যে আপনাদের ভাগে একটু কম পড়েছে বলে অভিযোগ, এরকম নাকি? না, এরকম না। আপনি দেখবেন সর্বশেষ ডিসি নিয়োগ হয়েছে লটারির মাধ্যমে, কিছু কিছু ডিসি নিয়োগ হয়েছে লটারি সিস্টেমের বাইরেও, কিছু কিছু আছে। আমরা কনসার্ন রেজ করেছি ওই সমস্ত ব্যাপারে। তো একটা 3টা জায়গায় দেখা গেছে যে লটারির মাধ্যমে ডিসি নিয়োগ হয় নাই। একজন ডিসি সেখানে অ্যাপয়েন্টেড ছিলেন, পরবর্তীতে ডিসিকে চেঞ্জ করা হয়েছে একটা বিশেষ কারণে, চেঞ্জ করে যাকে রাখা হয়েছে তিনি আছেন। অথচ লটারির মাধ্যমে 64টা জেলায় যখন নিয়োগ দেওয়া হয়েছে, ওই কয়েকটা জেলা থেকে বাদ করেছে। আমরা কনসার্ন রেজ করেছি যে দেখা গেছে কিছু ইমপ্র্যাকটিক্যাল ইমব্যালেন্স বিহেভিয়ার, যে কারণে এক জায়গায় নমিনেশন পেপার বাতিল হচ্ছে, একই কারণে আরেক জায়গায় নমিনেশন পেপার বাতিল হচ্ছে না। যে কারণ দেখে এক জায়গায় নমিনেশন পেপার বৈধ করা হচ্ছে, একই কারণে আরেক জায়গায় নমিনেশন পেপারটা বৈধ করা হচ্ছে না। ডুয়েল সিটিজেনশিপের কথা ধরেন, ডুয়েল সিটিজেনশিপের কথার আইনটা হলো, কারণ ডুয়েল সিটিজেনশিপ তিনি যদি সারেন্ডার করে থাকেন, তাহলে সারেন্ডার করাটা অ্যাকসেপ্টেড যদি হয়ে থাকে, তাহলে এই কাগজটা তিনি ইলেকশন কমিশনে জমা দিবেন। এই অ্যাকসেপ্টেড হয়ে গেলে ধরে নেওয়া হবে তার একটা নাগরিকত্ব চলে গেছে। কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় আব্দুল্লাহ আল মিন্টু, সিলেটে মালিক সাহেব এবং কয়সার সাহেব নামে আরেকজন আছেন, তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছেন, তাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়নি। অ্যাকসেপ্টেড যদি না হয়ে থাকে, তাহলে তাদের ডুয়েল সিটিজেনশিপের গ্রাউন্ডে তাদের নমিনেশন পেপারটা কি করে অ্যাকসেপ্টেড হবে? অথচ একই গ্রাউন্ডে কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব রহমান সালেহী তারটাকে রিজেক্ট করে দিয়েছেন। কি কারণে রিজেক্ট করে দিয়েছেন? যে আপনার
এটি তো অ্যাকসেপ্ট হয় নাই। আপনি জমা দিয়েছেন, তথ্য দিয়েছেন, কিন্তু ব্রিটিশ হোম অফিস তো অ্যাকসেপ্ট করে নাই। তাহলে ব্রিটিশ হোম অফিস তো আব্দুল আওয়াল মিন্টুটা অ্যাকসেপ্ট করে নাই, আমেরিকান। ব্রিটিশ হোম অফিস তো মালিক সাহেব অ্যাকসেপ্ট করে নাই, ব্রিটিশ হোম অফিস তো আরো অনেকজন অ্যাকসেপ্ট করে নাই। তাদের নমিনেশন পেপার কেন বৈধ হয়ে গেল? এই কোয়েশ্চন তোলা তো খুবই স্বাভাবিক, এবং এটা তুলতে না পারাটা আমি মনে করি এক ধরনের ইনএবিলিটি। দ্যাটস ওয়াই উই রেজ দি কোয়েশ্চন যে যদি ডিসিশন মেকিং এর মধ্যে একটা হোমোজেনিটি না থাকে, একটা ইকুয়ালিটি না থাকে, তাহলে তো আপনার এনিবডি উইল বি ডিসক্রিমিনেটেড অন দ্য বেসিস অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি। যে এটি নিয়ে একটু নুরুল ইসলাম মনি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে অভিযোগটি তিনি করছিলেন এটি এনসিপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছে। প্রশাসন একদিকে হেলে পড়েছে, ডিসিদের অনেকেই বিএনপি প্রার্থীদের পক্ষে তাদের এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের আচরণগত। আপনার কাছে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম হলো একটা আইনের বিষয় থাকে, আইনের বিষয়ে যা আছে সেই আইন মানাটা সকলের জন্যই বাধ্যতামূলক, আর সকলের জন্য আইন একই আইন, আইনের কোনো ব্যত্যয় নেই। কোশ্চেন হলো এই দৃষ্টিভঙ্গির প্রশ্ন। আমরা যেমন ধরুন ডিসিদের ব্যাপারে ওনারা উত্থাপন করেছেন, আবার ধরুন আমি উত্থাপন করলাম, তো ইম্পার্শিয়াল লোক কোথা থেকে পাওয়া যাবে? যেমন আমার এলাকায় আমার অনেক বক্তব্য আছে, আমার এলাকা সম্পর্কে আমার নিজেরই বক্তব্য আছে। আমি তো নমিনেশন পেপার জমা দিতে গিয়া বিড়ম্বনার সম্মুখীন হয়েছি আমি নিজেই। তো এখন এখানে আমি তো রেজ করতেই পারি খুব স্বাভাবিকভাবে। এই বিষয়টা হলো যে আমরা গত 15 বছরে নির্বাচন করিনি। নির্বাচনের না করার কারণে নির্বাচন না হওয়ার একটা কালচার এখানে বিল্ড আপ করেছে। 2 নম্বর হলো আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে যখন কথা বলতে থাকি, বা ছোটোখাটো বিষয় বললে আমি বলছি যেটা আইন সেটা আইনই থাকুক, কিন্তু কোনো বিষয়ে কথা বললে আমাদের দৃষ্টি রাখতে হবে সবসময় যে আমরা নির্বাচন চাই কিনা। এটা হলো প্রথম, গণতন্ত্র বিল্ড আপ হোক সেটা আমরা চাই কিনা। তো আমরা কথার থেকে যেটা মনে করি যে আমরা এখানে আমরা অবশ্যই বলি, যেমন আমি যেমন আমার নির্বাচন এলাকায় আমি আমার ডেপুটি কমিশনার সহ সকলকে বলেছি যে ধরুন প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে আমার যদি দানের শীষ বিএনপি মার্কার কোনো লোক যদি বিএনপি ব্র্যান্ডেড থাকে, অথবা যদি মনে করেন একটা অভিযোগ থাকে, আমাকে জিজ্ঞেস করেন। আপনি আপনার এলাকায় আমি আমার এলাকার কথা বলেছি, এভাবে বলতে চাই এইভাবে। আবার একই সাথে আমি যদি অন্য দলের এরকম যদি থাকে ব্র্যান্ডেড, তাদের আপনারা কেটে দিয়ে, কিন্তু আমি দেখতে পাই যেন অন্য দলের ব্র্যান্ডেড লোকজন এখানে বসা আছে, আমার অভিযোগ করতে হবে। কথাটা ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কারোর ধরেন আপনি আইনের এক ধরনের ব্যাখ্যা করলেন, আমি আবার এক ধরনের ব্যাখ্যা করলাম। আইনের ব্যাখ্যার ক্ষেত্রে একই কোরআন নিয়ে তো আমাদের হুজুররা প্রচুর কথাবার্তা বলেন। আবার তো আমি মনে করি যে আইন যেটা সেটা স্বাভাবিক, সেটা সরলটাই হওয়া উচিত, এবং যেটা যেভাবে হতে পারে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে, তার প্রশাসন যন্ত্র আছে বা নির্বাচন কমিশন আছে, তারা সেটি ব্যবস্থা নেবে। জি, আপনার কাছে আমি আবারও আসছি। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের এই সময়কার প্রেক্ষাপট নিয়ে। একটু আপনার কাছে জানতে চাই, আগামী সরকারকে আগের চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম। এই সাম্প্রতিক সময়ে সংস্কার প্রসঙ্গে তার বেশ সরব উপস্থিতি দেখা গেছে। তার এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন, বা সামগ্রিকভাবে নির্বাচনের এখনকার পরিবেশ সেটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে সহ আমার সম্মানিত সহ আলোচক সহ দর্শকরা যারা দূরে এবং কাছ থেকে আমাদের কথা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। প্রথম একটা বিষয় কি যে ফ্যাসিস্ট তো একটা সিস্টেম, ফ্যাসিজম একটা সিস্টেম। তো ফ্যাসিজম একটা সিস্টেম, তো সেই সিস্টেম কি আদৌ আমরা বদলাইতে পারছি? এটা হলো প্রথম প্রশ্ন। উনি বলতে যাচ্ছেন যে আরো বেশি ফ্যাসিস্ট, আগে বলছে আপনি সিস্টেমটা ভাঙতে পারছে কিনা। আমরা সিস্টেম ভাঙতে পারি নাই। আপনি যদি শুধু পুলিশের দিকে তাকান আর কি, এক সময় আমরা হরতাল করলে আমরা পুলিশ লীগের মায়ের খেতাম। এক সময় যখন আমরা তেল গ্যাস বন্দরে বিভিন্ন চুক্তি করতো সরকার, হ্যাঁ, সেই চুক্তির বিরুদ্ধে যখন লড়তাম তখন আমরা পুলিশ লীগের মায়ের খেতাম আর কি। এখন পুলিশ লীগ নাই, পুলিশ লীগ নাই, কিন্তু পুলিশকে দিয়ে সরকারের হচ্ছে গিয়ে রাজনৈতিক ফায়দা বা স্বার্থ হাসিলের যে প্রবণতা পুলিশের এন্ডের থেকে আসে আর কি।
যেমন দেখেন হচ্ছে পুলিশ হচ্ছে কখনো কোথাও কোথাও মনে করছে জামাত এখানে শক্তিশালী, তারা জামাতের বদলেহন করছে। কোথাও কোথাও সে ভাবছে যে ইনকামিং পাওয়ার হচ্ছে বিএনপি, ফলে বিএনপির কথায় সে উঠবস করবার চেষ্টা করছে। মানে পুলিশের ভিতরে একটা ফ্যাসিজমের পার্ট হিসেবে পুলিশের যে হচ্ছে ধরন এবং চলন বা তার যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স সবগুলো কিন্তু হচ্ছে অবিকল আগের মতোই রয়ে গেছে। এখন আপনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে আমি সরিয়ে দিয়েছি বা আমি পুরো সিস্টেম সরিয়ে ফেলছি, তা না। কারণ আপনি টেন্ডেন্সি তো চেঞ্জ করেননি, আপনি সিম্পল কিছু পোশাক আশাক চেঞ্জ হয়েছে। পুলিশে যেমন পোশাক আনুষ্ঠানিকভাবে চেঞ্জ হয়েছে, তেমনিও অনেক কিছুই পোশাকই চেঞ্জ হয়েছে, এবং পুরো রাষ্ট্রেরই পোশাকই চেঞ্জ হয়েছে। এই রাষ্ট্রের পোশাকই চেঞ্জের মধ্যে দিয়ে যেটা ঘটে আর কি, যেটা হাসনাত কায়েম বলেছেন, আপনি যদি আমাদের দেশের বাইরে বিভিন্ন গণ অভ্যুত্থানগুলোর কথা যদি চিন্তা করেন, মিশরে কি এখন হোসনি মোবারকের চেয়ে কম অটোক্রেটিক সিচুয়েশন জনগণ ফেস করতেছে না? আরো বেশি অটোক্রেটিক সিচুয়েশন। এখন তিউনিসিয়া আরো বেশি অটোক্রেটিক সিচুয়েশন। বাশার আল আসাদের চেয়ে এখনকার সিরিয়া আরো ভয়ঙ্কর। তো এরকম ভয়ঙ্কর জায়গায় হয় যখন একটা গণ অভ্যুত্থানের পর জনগণ হচ্ছে তার সত্যিকারের বিজয় বা সত্যিকারের পরিবর্তন সাধন করতে পারে না। আর ওনারা যেটা বলছেন বা তারা মনে করেন যে হচ্ছে সংবিধানের কিছু পরিবর্তন ঘটলেই হ্যাঁ পুরো রাষ্ট্রের সংস্কার হয়ে যাবে, বিষয়টা তা নয়। শুধু সংবিধানের পরিবর্তনের এখানে বিষয় না, এখানে হচ্ছে গিয়ে আরো ব্যাপক আকারে অনেকগুলো বিষয় রয়ে গেছে পরিবর্তন হওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে এই পরিবর্তনটা ক্ষেত্রে শুধুমাত্র কতিপয় বুদ্ধিজীবী বিদেশ থেকে ধার করে নিয়ে আসা ইন্টালেকশিয়া দিয়ে এই চেঞ্জটা হবে না, এই চেঞ্জটা করতে হবে গণমানুষকে নিয়ে। আপনি দেখেন আমাদের কি কোনো টেন্স আছে যে এই যে আসছে গণভোট, এই গণভোটটার বিষয় নিয়ে হচ্ছে গিয়ে জনগণকে সাথে নিয়ে কোনো কায়কারবার তো আমরা দেখি না আর কি। হ্যাঁ, এটাকে হ্যাঁ বলতেও জনগণের সম্পৃক্ততা দেখছি না, না বলতেও জনগণের সম্পৃক্ততা দেখছি না। জনগণের কাছে একটা বলছে আবার আরেকটা কেন ভোট। জনগণ কিন্তু এখন হচ্ছে গিয়ে মূল যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, সেটাই এখন ফোকাল পয়েন্টে আছে। গণভোট কোনো ফোকাল পয়েন্টে নাই এই মুহূর্তে। এটা হ্যাঁ হবে না না হবে, এবং আমি দেখি যে হচ্ছে গিয়ে নায়ের পক্ষে হচ্ছে গিয়ে কথা বলবার কোনো মানে কাউকে দেখি না, বা কথা বলবার কারো অধিকারও না, হয়তো ভয় পায়, না বললে আবার তাকে ফ্যাসিস্টের দোসর বানায় দিতে পারে। ঠিক আছে, বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা আজকে দু একটা দেখলাম যে উপজেলা পর্যায়ের নেতা, তিনি নায়ের পক্ষে বলছেন, সঠিক বলুক বা ভুলভাল বলুক, ভুলভাল বলে বলছে, কিন্তু ওটাকেও কিন্তু ফ্রেম করা হচ্ছে যে এরা হচ্ছে এখন গোলামির পক্ষে, এরা এখন গোলামের পক্ষে, আমরা আজাদির পক্ষে, এরকম ভাবে এক ধরনের সো কল সেগ্রিগেশন করা হচ্ছে আর কি। তো এই সেগ্রিগেশনটা দিয়েও কিন্তু আসলে যে প্রকৃত পক্ষে যে প্রকৃত যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখে আসছি সেই দেশ স্বাধীন হওয়ার আগের থেকে, দেশ স্বাধীন আগের থেকেই একটি গণতন্ত্রের জন্য লড়াই, এবং সেই লড়াই লড়তে লড়তে দেশ স্বাধীন করেছি। তারপর 54টি বছর কেটে গেছে, 54 বছর কেটে গেল, কখনো কখনো কিছু অর্জন আমাদের হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেই অর্জন তো আর আমরা রক্ষা করতে পারি, ধরে রাখতে পারি না। নুরুল ইসলাম মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারা অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছেন। নিশ্চয়ই এখন যারা পালিয়েছেন তো গেছেন, সেটি আলোচনায় না আসি, যারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ তারা কোন কোন সময় আপোষ করেছে বলে ইঙ্গিত করেছেন, সেটি এরশাদের নির্বাচনের কথা বলছেন না ৭১, কোনটিকে আসলে? আপোষ তো এরশাদের নির্বাচন তো আছেই। তারপরে ধরেন আপোষ বলতে যে জিনিসটা বুঝিয়েছেন বা আমি মনে করি সেটা হলো রাজনৈতিক প্রতিপক্ষ তো এখন ধরেন সঙ্গত কারণে আমরা মনে করি যেন এই পরিস্থিতিতে জামাত ইসলামী হয়তো বা রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ জামাত ইসলামীর সম্পর্কে নেগেটিভ মানুষের অনেক ধরনের নেগেটিভ করে। একটা নেগেটিভ আছে 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার 71 সালে বিরোধিতা করেছে, আবার 2006 সালে তারা বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে, এরশাদ সাহেবের সাথে করেছে। কাজে এই সংক্রান্ত নেগেটিভ আবার আছে। আবার অনেক নেগেটিভ আছে, ধরেন 30 লক্ষ মানুষ একটা ফুটবল মাঠের প্রতিপক্ষের মাঠে যদি কোনো প্লেয়ার না থাকে তো এই পক্ষের প্লেয়ার যায় তাই গোল দিতে পারে যে পরিমাণ ইচ্ছে। তো সেক্ষেত্রে ধরুন 71 সালে মাত্র ওই কয়জন মানুষ যদি বিপক্ষে না দাঁড়াতেন তাহলে দেশ তো স্বাধীন এমনি হয়ে যেত। এই 30 লক্ষ মানুষের মতো না, 2 লক্ষ মামুনের মান সম্ভ্রম নষ্ট হতো না, দেশের সম্পদ নষ্ট হতো না,
মানুষ এত ভোগান্তি হতো না। কাজেই এটা ওনার বিপক্ষে দাঁড়িয়েছে, এটা ওনারা তখন মনে করছেন এটা সঠিক, সেটা সঠিক। আবার এখন বলছেন কেউ যদি আঘাত পেয়ে থাকেন, যদি এখানেও যদি আছে, যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 30 লক্ষ মানুষ মেশে যদি আপনি দুঃখ প্রকাশ করেন, ব্যাপারটা কীরকম হয় না, এরকম হয়ে গেছে। কাজেই ওনাদের এই ব্যাপারে উনি কী বলছেন তা না, আমি বলি কি যে আমাদের সম্পর্কে একটা স্ট্রং নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মানুষের দেশে। মানুষ মনে করে এরকম মানুষের ধারণাটা একটু ভিন্নই জামাত সম্পর্কে, মানে জামাতের সম্পর্কে। যদিও আপনি পলিটিক্যাল পার্টি, আমি কারো নাম ধরে বলতে চাই না, তো যেহেতু আপনার বলছেন এই কারণে, সুতরাং সেই কারণে সঙ্গত কারণেই খসরু সাহেব সে কথা বলেছেন। যারা পালিয়ে গেছেন তারা কেউ কেউ বলেছেন যদি নির্বাচন হয়তো জাতীয় বিমান হবে ইত্যাদি ইত্যাদি, তারা জানেন। কাজেই তারা আবার নির্বাচনও করেছে। কাজেই এই রকমের পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে অনেক সময় হয়েছে। ক্রান্তিকাল বলতে আমরা বিভিন্ন সময় বলেছি, শব্দটা একেবারেই পচে গেছে আমাদের সমাজ থেকে। কিন্তু ক্রান্তিকালের বিষয়টা হলো যে আমরা এরকম একটা পরিস্থিতি সবসময় দাঁড়া করাই। যেমন ধরুন বানরের পিঠেভাগের মতন একটা কি আছে না, বিড়ালের পিঠেভাগ, যে বানর এসে খায় ফেলে। আমাদের সবসময় এরকম একটা সমস্যা তৈরি হয়। আমরা এই দেশে মানুষ, এই দেশে থাকি এবং এই দেশে থাকবো ভবিষ্যতেও। কাজে আমরা এমন কিছু নেগেটিভ তৈরি না করি যাতে আমাদের ডেমোক্রেসিটা হুমকির মুখে পড়ে, আমাদের ইকোনমিটা ভেঙে পড়ে। তারপর আমরা মানুষ হিসাবে একটা দেশে 18 কোটি মানুষ, এরকম একটা ছোট্ট দেশে এত অতিরিক্ত অনেক মানুষ, সেই মানুষের কাজে যদি জোগাড় না হয়, স্বাবলম্বী যদি না হতে পারে, এবং সেই মানুষরা যদি খারাপ জীবনযাপন করে, তাহলে যেমন আজকে যেমন $5,000 থেকে $15,000 ইম্পোজ করেছে, একটা সময় দেখবেন যে আমাদের পৃথিবী ভিসিয়ে বন্ধ হয়ে গেছে, কোথাও আমরা যেতে পারছি না। জাপানের একটা পাসপোর্ট নিয়ে যদি আপনি কোথাও যান, তাহলে সেখানে আপনার হাইলি ভ্যালিউড। আপনি যদি আমেরিকায় যান, তো জাপানের মানুষকে তারা আরও ইনভাইট করে যে মোর পিপল ইউ কাম হিয়ার। আবার আমাদের দেশের লোক গেলে $5,000 থেকে $15,000 ইম্পোজ করেছে গতকাল। তো কাজে এরকম পরিস্থিতি হবে এই যদি আমরা ইকোনমিক্যালি স্ট্রং না হই এবং জাতিগতভাবে যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে বহির্বিশ্বে আমাদের অবস্থাটা দুর্বল থেকে দুর্বলতর হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে, যেমন জাপান একটা ছোট্ট দেশ আমাদের দেশের মতনই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বলেই তাদের পাসপোর্টের এত ভ্যালু। সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং সেখানে এরকম আমাদের মতন বহু বিরোধিতারাই তারা শক্তিশালী, তাদের একটা পাসপোর্ট নিয়ে যান দেখবেন। মালয়েশিয়ার মতো একটা দেশেও ইংল্যান্ডে ভিসা লাগে না, আমেরিকার মতো জায়গায় ভিসা লাগে না, এরকম মালয়েশিয়ার মতন দেশে। তো সেই রকম মানে মালয়েশিয়া তো এরকম স্বাধীন হয়েছে কয়েকদিন আগে, তারাও তো এরকম দাঁড়িয়েছে। কাজে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে মানুষের কোনো মূল্য থাকে না, আর গরিব মানুষের বন্ধু থাকে না, গরিব মানুষের কখনো বন্ধু থাকে না। তাই সেই হিসেবে আমরা মনে করি কে কী করলো না করলো সেটা তার বিবেক দিয়ে পরিচালিত হওয়া উচিত। দেশের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে আমরা মনে করি তারেক সাহেব এখন যথেষ্ট ম্যাচিউর এবং যথেষ্ট কথা বলে নিয়ে আসছেন মানুষের কাছে, এবং তার বক্তব্যটা মানুষ গ্রহণও করেছে যে আমরা এইটা করতে চাই, ওইটা করতে চাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই ইত্যাদি ইত্যাদি। জি, আমরা মোহাম্মদ শিশির মনির একটু আপনার কাছ থেকে আমি এটির মন্তব্য একটু জানতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন আসলে তার মন্তব্যটি, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারা অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে, আসন্ন নির্বাচনে আসলে প্রতিপক্ষ তো আপনারাই। আমরাই তো প্রতিপক্ষ, ওটা আপোষ করেছে আমরা। সুনির্দিষ্ট করে বলুন উনি কোথায় আপোষ করেছে? বিগত 15-17 বছরে জামাত ইসলামী লোকদেরকে যেভাবে হ্যাং করা হয়েছে, জামাত ইসলামী চাইলে আপোষ করতে পারত, কিন্তু করেনি, স্ট্রং স্ট্যান্স নিয়ে করেনি। এবং জামাত ইসলামী তার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাসের বাঁকে বাঁকে অনেক কাজ করার চেষ্টা করেছে যেটিকে আপোষ বলা চলবে। এবং ওনারা যদি সুনির্দিষ্টভাবে দেখাতে পারে, আইনে একটি কথা আছে যে আপনি যখন একটি এলিগেশন দিবেন, ইউ হ্যাভ টু গিভ এ ভেরি স্পেসিফিক এলিগেশন। কাকে ওনারা আপোষ বলছেন? স্টুডিওতে যিনি আছেন তিনি বলছেন 86 নির্বাচনের কথা, যে সাথে সেই সময় নির্বাচনে যাওয়াটাও একটা আপোষের অংশ। তো 2018 সালের নির্বাচনে বিএনপি গিয়েছিল কিসের অংশ হিসেবে? ওটা আপোষ ছিল না। তারপরে বিএনপির তো জন্মই হয়েছে কোন সময় এসে, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের ভিতরে যে অতীতের কথা বলেছেন মনি ভাই, ওই সময় কি বিএনপি নামে কোনো সংগঠন ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে কোনো দল ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মই তো হয়েছে 80-র দশকে। তো
তো সেই জন্য এই যে একটা ব্লেম দিয়ে দেওয়া, মনে চাইলেও এক কথা বলে দিলাম, এটি রাজনৈতিক শিষ্টাচারের খেলা। আমার মনে হয় 5ই আগস্টের পরে কনস্ট্রাকটিভ পলিটিক্সে যাওয়া উচিত, এই ধরনের ব্লেম গেমের জায়গা থেকে সরে আসা উচিত। এটা করেছে, ওইটা করেছে, এটা করে নাই। এখন 5ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হওয়া উচিত? 5ই আগস্টের পরে রাজনীতিটা হওয়া উচিত যে আপনি দেশকে গঠন করার ক্ষেত্রে আপনার প্রোগ্রাম তুলে ধরবেন। ক্রিটিসাইজ করে আপনি বেনিফিট পাবেন না। বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশন দেখলে আপনি দেখতে পাবেন, আপনি যদি অন্যের দোষ দ্বারা ব্যস্ত থাকেন, ইউ উইল লুজ দ্য গ্রাউন্ড। আপনি যদি কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারেন, ইউ উইল অ্যাচিভ দ্য কনফিডেন্স অফ দ্য পিপল। এবং 5ই আগস্টের পরে যদি এখান থেকে শিক্ষা না হয় যে অন্যকে ব্লেম করা, অন্যকে অযথা খোঁচাখুচি করা, অন্যকে অযথা বকাবকি করা, অযথা গালিগালাজ করা, অযথা মানে দোষ ধরে বেড়ানো, আমি মনে করি দিস ইজ ওয়েস্টেজ অফ টাইম। After 5th August, everybody should learn that this is the golden opportunity to rectify personal character and political party character. এবং দেখেন বিগত দিনগুলোতে 5ই আগস্টের পরে কতগুলো লোককে ওনারা বহিষ্কার করছেন, কত চাঁদাবাজির এলিগেশনে বহিষ্কার করছেন, কত ইনডিসিপ্লিনের কারণে বহিষ্কার করছেন, কোনোটাই তো ঠেকাতে পারছেন না। 5,000, 6,000, 7,000 লোককে বহিষ্কার করেও বেআইনি কাজ ঠেকাতে পারেন না। তো এখানে এগুলোর আসল উদ্দেশ্য হওয়া উচিত না। উদ্দেশ্য হওয়া উচিত হলো সুনির্দিষ্টভাবে ক্রিয়েটিভ ইনোভেটিভ পলিটিক্স যদি করতে না পারেন, আমার বিশ্বাস যে দলই এই খেস্তি খেউরের রাজনীতি আবার আনতে চাইবে তাদের কনসিকুয়েন্স সেম। নতুন জেনারেশন এগুলো পছন্দ করে না। নতুন জেনারেশন পছন্দ করে যে ক্রিটিক্যাল প্রবলেমের ন্যাশনাল সলিউশন কি হবে এটা যারা মাথা খাটিয়ে দিতে পারবে, নিউ জেনারেশন পিপল উইল অ্যাকসেপ্ট দেম ইররেসপেক্টিভ কে কোন দলের, কে কোন মতের। আর যদি ওই কমপ্লেক্স প্রবলেমের সলিউশন না দিতে পারি আমরা, যে দল আমরা দিতে পারবো না, সকলেই আস্থা করে নিক্ষেপ করবে নতুন জেনারেশন। এবং আগামী নির্বাচনে আমি এটি দেখতে পাচ্ছি। তো পিপল ওয়ান্ট সলিউশন অফ দি প্রবলেমস। পিপল ডু নট ওয়ান্ট দ্য পলিটিশিয়ান অযথা একজন আরেকজনকে বকাবকি আর গালিগালাজের রাস্তায় যাবে আর ব্লেম গেমের অতীত নিয়ে টানাটানি করবে। পিপল নেভার ওয়ান্ট ইট। পিপল ওয়ান্ট স্পেসিফিক সলিউশন অফ দি এক্সিস্টিং প্রবলেম। এবং সেখানে আমি এক্সপেক্ট করব বিএনপি, জামাত ইসলামী, সকল দলই আগামী নির্বাচনে তার ম্যানিফেস্টো যেটা প্রকাশ করবে সেখানে সুনির্দিষ্ট প্রবলেম আইডেন্টিফাই করে সুনির্দিষ্ট সলিউশন বলে দিবে। দিস ইজ দি প্রবলেম, উইল সলভ লাইক দিস। আমরা যদি ক্ষমতায় আসি এভাবে সলভ করব। এখানে এই অন্য ধরনের কথা, বাঁকা কথা, খোঁচা মারা, অযথা মানুষকে বিরক্ত করা, কারো দোষ নিয়ে পড়ে থাকতে পারেন আপনি, but the result will be the same as the ইউনিভার্সিটিতে যা হয়েছে। তাই যদি এর থেকে আমরা উত্তরণ ঘটাতে না পারি, so I expect senior leader হিসেবে nobody should take this type of unnecessary attitude. Rather we need problem solution mood in coming political atmosphere. জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি শেষে মানে বলছিলেন 5 আগস্টের পর পেছনের অতীত নিয়ে টানাটানি মানুষ চায় না, দেখতে চায় না, ব্লেম গেম দেখতে চায় না, একটু আপনার মন্তব্য জানতে চাই। অতীতটা সীমারেখাটা কোথা থেকে শুরু? সীমারেখাটা কি হচ্ছে 2008 সালের পর থেকে না 1971 সাল থেকে? আমরা তো ভাই বাংলাদেশে বাস করি, বাংলাদেশ আমার দেশ, আমার দেশের জন্ম 1971। 71-এর যে বেসিস, সেই বেসিসকে আমি ভুলে যাব, মাঝখানে কিছু কথা মনে রাখবো, আবার কিছু কথা ভুলে যাব। নতুন জেনারেশন খুব বোকা, তারা 71 ভুলে যাবে, ঠিক আছে, 72 থেকে 75 মনে রাখবে, আবার 75-এর কিছু ঘটনা ভুলে যাবে, আবার তারা 81 সালের ঘটনা মনে রাখবে, তারপর তারা 96 থেকে 2001 মনে রাখবে। এইভাবে কোথাও মনে রাখবো আর কোথাও ভুলে যাব। এত বোকা বা এত সহজ সরল এই নতুন জেনারেশন না এটা। আর আপনি প্রবলেমকে যদি সলিউশন করতে হয় তাহলে প্রবলেমের প্রপার ডায়াগনোসিস করতে হবে। আপনার প্রবলেমের যদি প্রপার ডায়াগনোসিস করতে হয় তাহলে কিন্তু হিস্ট্রি বুঝতে হবে, হিস্ট্রি বুঝতে হবে। আমাদের নতুন জেনারেশনকে দীর্ঘকাল ধরে, এটা আওয়ামী লীগ করছে খুব ভালোভাবে, তারা করছে ডিপলিটিক্যালাইজেশন, ছাত্রদেরকে সত্যিকার অর্থে রাজনীতি থেকে দূরে রাখছে, ইতিহাস থেকে দূরে রাখছে তারা। তার বদলে তারা হচ্ছে ছাত্রলীগের মধ্যে যা করছে সেটাকে রাজনীতি বলা যায় না।
ধান্দাবাজি শেখাইছে, নেশা করা শিখাইছে, তারা হচ্ছে দলীয় পান্ডাতে রূপান্তরিত করছে। দিস ইজ নট দ্য পলিটিক্স, এটা স্টুডেন্ট পলিটিক্স না। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে সত্যিকারের পলিটিক্স, সত্যিকারের মতাদর্শিক চর্চার ঘাটতি ছিল, এক ধরনের গুন্ডা রাজ কায়েম ছিল ইন দ্য নেম অফ স্টুডেন্ট পলিটিক্স। ফলে এই পলিটিক্স, ডিপলিটিক্যালাইজেশনের যে পলিটিক্স, সেই পলিটিক্সের কারণে হয়তো নতুন প্রজন্মকে অনেক সিদ্ধান্ত নিতে ফাম্বল করতে হচ্ছে, অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে ফাম্বল করতে হচ্ছে। আর একটা হচ্ছে সিঁদুরে পোড়া গাই, তো এক সময় ছাত্রলীগের অত্যাচার দেখেছে এবং তারা ধরে রাখতেছে যে বিএনপি ইনকামিং পাওয়ার, তার ছাত্র সংগঠন যেন আমার শিক্ষা প্রতিষ্ঠানে মাতবুরিটা না করতে পারে। এই ধরনের কিছু টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করছে। আমরা তেমন কোনো প্রবলেমের সলিউশন দিতে দেখি নাই আমরা বিগত 18 মাস ধরে এই নিউ জেনারেশনের কাছ থেকে, বরং তারা রিপিটেডলি সেই কাজটি করে এসেছে যে কাজটি আগে করতো। ফলে ব্যবস্থার কোনো পরিবর্তন আমরা দেখি নাই। আমার এখানে মূল সলিউশনটা কি? আমরা ধরেন দুঃশাসক হটিয়েছি, কিন্তু আমরা ব্যবস্থাটা বদল করিনি। আর ব্যবস্থা বদলের রাজনীতি কোথায়? ব্যবস্থা বদলের জন্য নতুন ম্যানিফেস্টো কোথায়? সেটা পুরনো কথাই, পুরনো ম্যানিফেস্টো যার মতো করে আমরা নিয়ে আসতেছি। আমরা ব্যবস্থা বদলের আসল জায়গাটা টাচ করতে পারবো না, কারণ আসল জায়গাটা টাচ করতে হলে আমার টোটাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন চেঞ্জ করতে হবে। কারণ ইকোনমি যেমন হবে তার পলিটিক্সটা তেমন হবে এবং তার লিডারশিপটাও তেমন হবে। তো আমি যদি ইনফ্রাস্ট্রাকচারে চেঞ্জ না করি, সুপারস্ট্রাকচারে লিপ সার্ভিস দিয়ে, কিছু আমি বাংলা শব্দ, কিছু ইংরেজি শব্দের লিপ সার্ভিস দিয়ে আমি একটা ঐতিহাসিক সুন্দর নির্বাচন দেশে হবে এবং প্রতিদিন দেখা যাচ্ছে হত্যাকাণ্ড ঘটছে। আগে হচ্ছে সর্বোচ্চ ছিল মাসে দৈনিক 10 জন হত্যা, এখন হচ্ছে 11তে পৌঁছে গেছে। এতগুলো হত্যাকাণ্ড চলছে। তো ঐতিহাসিকভাবে একটা হচ্ছে চমৎকার রক্তাক্ত পরিস্থিতির মধ্যে আমরা কি পৌঁছে যাবো আর কি। ফলে লিপ সার্ভিসে নতুন প্রজন্ম বিশ্বাস করে না। নতুন প্রজন্ম স্মৃতি, গোল্ডফিশ মেমোরি মনে রাখেন না। এই যমুনা টিভিতে এই চেয়ারে বসে আওয়ামী লীগের সমালোচনা করে বলেছিলাম 2023 সালে, আপনি সেখানে সঞ্চালক ছিলেন সম্ভবত, সেখানে আমি বলেছিলাম যে 23 অক্টোবর কিংবা 30 অক্টোবর ঢাকাতে দুটো সমাবেশ হয়েছিল। একটি ছিল লড়াই সমাবেশ, ওনাদের সমাবেশ, আরেকটি ছিল প্রেম ভালোবাসা আপোষের সমাবেশ শাপলা চত্বরে তারা করেছিলেন। 8 মিনিটের মধ্যে বিএনপির লাখো লোকের জমায়েত পণ্ড করে দিয়েছিল, স্কাটার করে দিয়েছিল হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পুলিশ বাহিনী। আর ওইখানে 28 অক্টোবর আর ওইখানে হচ্ছে ফুল বিনিময় হয়েছিল আর কি। 1996 সালের ঘটনা আমাদের মনে আছে আর কি, 96 নির্বাচনের আগে। ফলে সবকিছু মনে রাখতে হবে, কোনো কিছুই ভুলে যাওয়া যাবে না। কারণ আরেকদিন আজকে থেকে 4 বছর পর আরেকজন সুশীল ভদ্রলোক এসে বলবেন আমাদেরকে, তোমরা ভুলে যাও 24 সালে কি হয়েছিল। আমাদের শুরু করতে হবে 28 সাল থেকে। 24 সাল ভোলা যাবে না, 71ও ভোলা যাবে না। জনাব নুরুল ইসলাম মনি, একটু আপনার কাছে জানতে চাই, এনসিপির নেতা সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি মন্তব্য করেছেন, একটি পক্ষ চায় গোলামি, আরেকটি পক্ষ চায় আজাদি, একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আরেকটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। তিনি নিশ্চয়ই নিজেদের কথা গোলামির পক্ষে বলেননি, আর প্রতিপক্ষ যেহেতু ওই জোটের বাইরে আপনারা আছেন, এই বিষয়টা আমি আলোচনা করতে চাই না, যে এনসিপি, আমি ওনার কথার কিছু জবাব দিতে চেয়েছিলাম, সেটা ওনাকে বলা উচিত এই জন্য, ওনারও জানার জন্য। বা আমি একটা দলের সাপোর্ট করব কিন্তু আমার সমস্যাটা আমি লুকিয়ে রাখবো, সেটা ঠিক না। যেমন ধরেন আমরা বলছি যে নির্বাচন হোক, দেশের নির্বাচনে এখন একটা আবহাওয়া বিরাজ করে বা পরিবেশ তৈরি হয়েছে। আর ওর সংক্রান্ত একটু কথা বলবো। তো আবহাওয়া বিরাজ করে এই নির্বাচনটা ওনারা, এই সরকার 5 তারিখে অগস্টের পরে উনি বলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই, মানে লোকাল টায়ারের নির্বাচন চেয়েছে তারা। তা লোকাল টায়ারের নির্বাচন করে তাকে তো সরকারের রিপ্লেসমেন্ট করতে চাইছে তারপরে বললো তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই। সেই কথাটাও এই ওনাদের তরফ থেকে আসছে, যে সিসি মনির সাহেব যে দল করে সেই দলের তরফ থেকে। এরপরে বললো আমরা সংবিধান ভেঙে নূতন করে সংবিধান লিখব। একটা স্টেপ থাকে, মানে ওই যে ধাপ থাকে না, প্রত্যেকটা ধাপে ধাপে আসে। তারপর বললো যে না ঠিক আছে, এখন সংস্কার হবে। এ নিয়ে আবার একবার কথা বললো। সংস্কারের প্রশ্নে তখন ওনারা কথা বললেন যে সংস্কার যদি না হয় তাই নির্বাচন হতেই দেওয়া হবে না। আমি নির্বাচন করবো না বা আমি নির্বাচন থেকে প্রত্যাহার করবো তা না, কিন্তু নির্বাচনই হতে দেবে না। এরপরে আসলো যে আমরা শেখ হাসিনার বিচার করতে হবে। এটা কিন্তু একটা একটা করে পার হয়, ওনারা কিন্তু কথা বলে কিন্তু পার হইতেছে। এরপরে বললো শেখ হাসিনার বিচার হবে। আচ্ছা, বিচারে যখন কাছাকাছি আসলো তখন বললো যে না, এটা তখন তারা সামনে নিয়ে আসলো।